নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো সম্পূর্ণ ভিন্ন স্বাদের ভিন্ন আঙ্গিকের একটি গল্প, অবশ্যই প্রাপ্তবয়স্কদের জন্য, রিসর্ট। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো সম্পূর্ণ ভিন্ন স্বাদের ভিন্ন আঙ্গিকের প্রাপ্তবয়স্কদের জন্য লেখা একটি গল্প, রিসর্ট। যাদের ভালো লাগবে না তারা দয়া করে এড়িয়ে যাবেন। এই গল্পটি সম্পূর্ণরূপে কল্পনা প্রসূত, যদিও কিছু ক্ষেত্রে বাস্তব ঘটনার ছোঁয়া থাকতে পারে। এটি লেখকের কল্পনার সাথে মিশ্রিত একটি সৃষ্টিশীল উপস্থাপন। গল্পটি কোনো ব্যক্তি, ঘটনা বা প্রতিষ্ঠানের সাথে মিলে গেলে তা নিতান্তই কাকতালীয়। এই গল্প শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। পাহাড়ের কোল ঘেঁষে এক নির্জন রিসর্ট। গাছগাছালির ফাঁকে মেঘ এসে নামে। কখনো মেঘ স্পর্শ করে জানালার কাঁচ, কখনো ঢেকে দেয় দিগন্ত। ঠিক এইখানেই হাজির হয়েছে এক দম্পতি। আছে আরো বেশ কয়েকজন বন্ধু বান্ধব আর অপরিচিত একজন। অরিন্দম মৃদু হেসে বলে, তুই নিশ্চিত তো এইখানে সেই সাইলেন্স ক্লিফ রিসর্ট? রাস্তাটা তো কিছুটা ভূতের ছবির মতো মনে হচ্ছে রে। ঐন্দ্রিলা, অরিন্দমের আদুরে স্ত্রী, হাসতে হাসতে তার স্বামীর হাতটা চেপে ধরে, বলে, এটাই তো মজা। 2 দিন যদি একটু প্রকৃতির মাঝে হারিয়ে যেতে পারি, তোর মাথায় এই সমস্ত অফিসের চিন্তাগুলো ধোঁয়ার মতো কিছুটা উবে যাবে। তিথি ওদের 2 জনেরই বন্ধু। হাসতে হাসতে বলল, আমি শুধু বলছি, এখানে যদি ভূত আসে আমি একা কিন্তু ঘুমোবো না। ঐন্দ্রিলা, তুই প্রস্তুত থাকিস কিন্তু। অরিন্দম বলে, দেখো, আমি স্বামী হলেও অত সাহসী না। ভূত এলে আমিও কিন্তু ওই তোমাদের পাশেই জায়গা চাই। তারা হাসতে হাসতে গাড়ি থেকে নামে। ঠিক পিছনে তাদের ভীষণ কাছে আরো একটা গাড়ি এসে দাঁড়ায়। সেখান থেকে নামেন এক দীর্ঘকায় কালো শাড়ি পরা এক মহিলা। চোখে সানগ্লাস, ঠোঁটে একটা অদ্ভুত অদৃশ্য হাসি। রিসোর্টের ম্যানেজারটি অতিকায় মোটা শরীরটা নিয়ে বসে রয়েছেন চেয়ারে, দুলছেন এদিক ওদিক। একটু হেসে তিথি বলে, বাপরে বাপ, এর ভুঁড়ি এতটা বড়, চেয়ারটাই না ব্লাস্ট করে রে। আপনারা 4 জন? হ্যাঁ, আমরা। এই তিথি, অরুণ কোথায় গেল? আয় অরুণ, এদিকে আয়। অরুণ গাড়িগুলোকে পার্কিং সাইটে রেখে এলো। হাসতে হাসতে বলল, আমাকে আবার দরকার কিসের? রিসর্ট ম্যানেজার বললেন, আর একজন অতিথি 1 ঘন্টা আগে এসে পড়েছেন। উনি বলছেন উনি নাকি আপনাদের পরিচিত। ওনার নামটা নীরা, আর উনি আলাদা কটেজে থাকবেন। নীরা? এ আবার কে রে? এই নামে তো কাউকে আমাদের সঙ্গে আসতে বলা হয়নি। আপনি আরেকবার চেক করে নিন তো। এই তো আমি চেক করেই বলছি, এখানে অরুণ নামে তো কারো নাম নেই। এই তো স্পষ্ট লেখা, এই দেখুন। আপনি তো তিথি? হ্যাঁ, আমি তিথি। ও ঐন্দ্রিলা, আর ওই যে অরিন্দম। আর এই যে এখানে লেখা নীরা। এটা কি করে পসিবল হয়? হ্যাঁ, আমি নিজে নাম লিখিয়েছি। পাশেই অরুণ মুখটা কালো করে দাঁড়িয়েছিল। ঐন্দ্রিলা ওর পিঠে হালকা একটা চাপড় মেরে বলল, দেখ, এইখানেও তোর নামটা নেই। কবে থেকে বলছি তিথিকে বিয়েটা করে ফেল। তা না হলে ঘুরতে এসেও তুই ওর সঙ্গে একা সময় কাটানোর চান্স পাবি না। তিথি বলল, সরি রে, আমি তো বুঝতে পারিনি। তা বলছি মশাই, এই যে 4র্থ ব্যক্তি, ইনি কি আমাদের সঙ্গে একই হোটেলে থাকবেন? আগে না, উনি সামনেরটায় রয়েছেন, ওটাও আমাদেরই শাখা।
তাহলে অসুবিধে কোথায়? এইখানে অরুণের নামটা ঢুকিয়ে নিন। আমার কোনো অসুবিধে নেই, আমি এটা করতেই পারি। তাহলে সমস্যা তো মিটেই গেল। 2 দিন শুধু পাহাড়, কুয়াশা আর একটু করে ছুঁয়ে ফেলা মুহূর্ত চাই, ব্যাস। হাসতে হাসতে বলল ঐন্দ্রিলা। ঠিক তখনই রিসোর্টের ম্যানেজার বললেন, এই যে নীরা ম্যাডাম, এনারা বলছেন আপনাকে নাকি চেনেন না। নীরা মুখে একটু স্মিত হাসি দিল, বলল, আমার লাগেজপত্রগুলো আপনাদের ওই পাশের হোটেলটায় রেখে আসতে বলুন প্লিজ। শরীরটা ভীষণ টায়ার্ড, আমি ওখানেই থাকবো। আর আমার সাথে কিন্তু অনেকগুলো ব্যাগপত্র আছে। নিশ্চয়ই ম্যাডাম, নিশ্চয়ই। আপনি হলেন আমাদের 5 স্টার গেস্ট, আর সেইখানেই আপনার থাকার বন্দোবস্ত করা হয়েছে। এরা 4 জন বলছে আলাদা। হয়তো আমি কাল ঘুমের ঘোরে নামটা ভুল এন্ট্রি করেছিলাম, আমি ক্ষমা চাইছি। একটু অদ্ভুত দৃষ্টিতে তিথি তাকায়। অরিন্দমও ভালো করে দেখে নেয় নীরাকে। ঐন্দ্রিলা ওর হাতে হালকা চিমটি কেটে বলে, কি হচ্ছে কি? এখানে এসো প্ল্যানিং করতে শুরু করেছিস? হ্যাঁ, আরে দাঁড়া, কি সুন্দর দেখতে বলতো, এখনো বোধহয় বিয়ে থা হয়নি। অরুণ, একটা চান্স নিবি নাকি? অরুণ ঘুরে তাকায় তিথির দিকে। তিথির চোখ দুটো রীতিমতো রসগোল্লার মতো হয়ে আছে, যেন ভেতরের ওই কালো মণিটা উধাও, পুরোটাই সাদা, ঠিক ভূতের মতো। অরুণ বলে, এক পেতেনিকে ঘাড়ে নিয়ে বসে আছি অরিন্দম, আমার কি আর উপায় আছে আর একটা পেতেনির সঙ্গে সংসার করি? হাসতে হাসতে ওরা যে যার ঘরে ঢুকে যায়। ঐন্দ্রিলা বলে, আপনি আপনার ম্যাডামের সঙ্গে যাবার আগে চাবিগুলো দিয়ে যান প্লিজ, শরীরটা ভীষণ টায়ার্ড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই চম্পা, ওদের ঘরগুলো দেখিয়ে দে। চম্পা বলে একটি মেয়ে এগিয়ে আসে, কার্ডিগান পরা গায়ে, শাড়িটা বেশ পরিষ্কার, তবে ওই পায়ের হাঁটু পর্যন্ত শাড়ি তোলা, নুপুর পরা ঝুমঝুম করে, নাকে নোলক দুলছে, মাথার বেনুনিটা বিরাট বড়, কপালে ছোট্ট একটা কালো টিপ, গায়ের রং কিছুটা তামাটে, তবে বেশ সুন্দরী। স্বচ্ছ সাদা মুক্তোর মতো দাঁত বের করে হেসে মেয়েটি বলল, আসুন আপনাদের ঘরটা দেখিয়ে দিই। আমি এখানে রান্না বান্না করি, খাবার দাবার যেমন বলবেন তেমন করে দেব, সব করতে পারি। সব করতে পারো? অরিন্দম একটু আড্ডা মারতে গিয়েছিল, ঐন্দ্রিলা সেটা বুঝেই নিল, বলল, তোর মজা বার করছি, দাঁড়া। রাত বাড়ে, আগুন জ্বালানো হয় রিসোর্টের প্রান্তে, চারপাশে গা ছমছমে নীরবতা। ওরা সবাই এক জায়গায় বসে আড্ডা মারছে। অরিন্দম আজ অনেক দিন পর অফিস থেকে বেরিয়ে নিজের স্ত্রীর সাথে একটু সময় দিতে পেরে যথেষ্ট খুশি। ঐন্দ্রিলাও সারাদিন সংসারের চাপে মেয়েটার মন মেজাজ খিটখিট হয়ে থাকতো। আজ পাহাড়ে এসে সবটা যেন কোথায় উধাও হয়ে গিয়েছে। দুপুরবেলা দেশি মুরগির ঝোল আর গরম ভাতে পেট পুড়ে ওরা ভোজন করে। মেয়েটার হাতের রান্না দুর্দান্ত স্বাদ, তার সাথে এখানকার বিখ্যাত কি একটা মিষ্টি যেন খাইয়েছিল মেয়েটা, নাম কলকাতায় খুব একটা জানে না ওরা। দুপুরবেলা খাওয়ার পর সেই যে ঘুম ভেঙেছে ঠিক 5:30টার সময়, তাও মেয়েটি এসে ডেকেছে, কফি করে দিয়েছে আর বলেছে, পাহাড়ের সৌন্দর্য দেখবেন না, উঠে পড়ুন, আপনাদের বসার জন্য বাইরে বন্দোবস্ত করা হয়েছে, আর আগামীকাল ঘুরতে যাবেন কোন? এই রাতে আর পাহাড়ি অঞ্চলের গ্রামের দিকে গিয়ে লাভ নেই। কেন, ওখানে কোনো অসুবিধা আছে নাকি? অরিন্দম জিজ্ঞেস করে। মেয়েটি বলে, না না, অসুবিধা তেমন কিছু নেই, তবে পাহাড়ি মানুষজন এই রাত বিরাতে তাদের বাড়িতে লোকজন খুব একটা পছন্দ করেন না। আসলে বুঝতেই পাচ্ছেন, নির্জন জায়গা, তাড়াতাড়ি বাতি নিভিয়ে ঘুমিয়ে পড়ে সব, সকালবেলা আবার ওঠে। ওনাদেরও তো এই একই ব্যবসা, আপনাদের মতো পর্যটকদের এদিকে ওদিকে ঘুরতে নিয়ে যাওয়া, ভোরবেলা থেকেই সব ঘুরতে যাওয়ার জন্যে গাড়ি বুক করে রাখে, আর সেই জন্যই আর কি। ও আচ্ছা আচ্ছা, বুঝলাম। ঐন্দ্রিলার দিকে ঘুরে তাকায় অরিন্দম। ঐন্দ্রিলা তখনও ওর দিকে রক্তবর্ণ দৃষ্টি নিয়ে দাঁড়িয়ে। মেয়েটি কোমর দুলিয়ে চলে যাবার পর অরিন্দম বলে, আহ, তুই শুধু শুধু আমাকে সন্দেহ করছিস, দেখ আমি দুপুরে তোকে কিছু করেছি? মরুন, বলে ঐন্দ্রিলা। এরপরে ওরা সবাই এক জায়গায় উপস্থিত হয়। তিথি অরুণের দিকে তাকায়।
অরুণও হাই তুলে বলে, জব্বর ঘুম হয়েছে বাবা, কলকাতা থেকে ড্রাইভ করে এসেছি। তোরা জানিস না আমার যে ঘুমটার কত দরকার ছিল। ঐন্দ্রিলা তিথির কাছে গিয়ে বলল, কিরে, বাড়ি থেকে বেরিয়ে একটু একা একা কাটাতে পারলি সময়? ধুর, সময় কাটাবে, বস বসিয়ে সারা দুপুর ঘুমিয়েছে। ঘুমিয়েছে রাতে সার্ভিস দেবে বলে। অরিন্দম হাসে। তিথি বলে, তোর আর জ্ঞান মারতে হবে না, নিজে তো বিয়ে করে বসে আছিস, সিঁদুর দান করলি আর তোর হয়ে গেল, আর আমারটা দেখ রেজিস্ট্রি করে ঝুলিয়ে রেখেছে, কাছে কাছে যেতে চাইলেও যেতে দেয় না, বলে কি না না সবকিছু বিয়ের পর। বলিস কি? অরিন্দম হাসে। কি একটা বলার জন্য এগিয়েই যাচ্ছিল অরুণের দিকে, ঠিক সেই সময় হঠাৎ করেই ওই অপরিচিতা সুন্দরী নারীর প্রবেশ ঘটে। ধীরে ধীরে এসে বসে সে আগুনের ধারে, বলে, এখানে বসলে আপনাদের কোনো অসুবিধা হবে কি? এ বাবা, না না, তা অসুবিধা হবে কেন? অরিন্দমের কাছ থেকে ঠিক এইরকমই একটা উত্তর আশা করেছিল ঐন্দ্রিলা। তিথি ফিক করে হেসে বলে, স্বভাব যাবে না বুঝলি তো, যতই চেষ্টা কর। তাই তো দেখছি, দেখ, চেনে না জানে না কি সুন্দর গল্প করতে বসেছে। আপনি এখানে বসুন ম্যাডাম। শুধু গল্প করতেই নয়, অরিন্দম তাকে নিজের চেয়ারটা অবধি আগিয়ে দিচ্ছে বসতে। রাগে শরীরটা জ্বলে উঠছে বারবার ঐন্দ্রিলার, তবুও কিছু করতে পারছে না। শুধু ভদ্রতার খাতিরে বলল, না না, আপনি বসুন না। তাহলে বসি, আপনাদের সঙ্গে যদি একটু সময় কাটাই তাহলে বুঝি অসুবিধা হবে? তিথি বলল, হে বাবা, না না, অসুবিধা হবে কেন, আপনি বসুন না প্লিজ, বসুন, বরং আমাদের সঙ্গে আড্ডা দিলে আপনারও সময়টা ভালো কাটবে। যা বলেছেন, ভেবেছিলাম 5 স্টারে বুক করলে অনেক ভালো মানুষের সঙ্গে পরিচয় হবে। ঐন্দ্রিলা মনে মনে বলে, 5 স্টার রিসোর্টে নামি দামি লোক ওনার সাথে কথা বলতে আসবে? কার সময় আছে রে, হ্যাঁ, তোর সাথে কথা বলতে আসবে? পাশ থেকে অরিন্দম কথাটা বলে, যাতে নীরার কানে না পৌঁছায়। ঐন্দ্রিলা বলে, তুমি চলো না, তোমায় বোঝাবো মজা। অরিন্দম বলল, কেন, আপনি যে রিসোর্টে উঠেছেন সেখানে বলছি কোনো ফ্যামিলি ওঠেনি? আর বলবেন না, 4-5টা ছেলেপুলে উঠেছে। যখন থেকে এসেছি তখন থেকেই ওদের বেডরুম থেকে প্রচন্ড জোরে সাউন্ড সিস্টেমের শব্দ আসছে, আর বোধহয় মদ টদ খাচ্ছে। আমার তো ভাবতে গিয়ে ভয় করছে, রাতটা কাটাবো কি করে। অরুণ ঢোক গেলে তিথির দিকে তাকায়, তিথিও কটমটো চোখে ওর দিকে তাকিয়ে। ঐন্দ্রিলা অরিন্দমের হাতটা শক্ত করে ধরে, ওর কানের কাছে মুখ নিয়ে বলে, এইবার দয়া করে বলে বসিস না, রাতটা আমাদের সঙ্গেই না হয় শুয়ে পড়ুন যখন ভয় করছে। আমি আবার একা মেয়ে ছেলের ভয়টা ঠিক সহ্য করতে পারি না, পুরুষ মানুষ কি না। অরিন্দম হাসে তার গোফের আড়াল দিয়ে। পকেট থেকে সিগারেটটা বার করে ধরাতে যাবে, ঠিক সেই সময় সিগারেটটা হাত থেকে ছিনিয়ে নিয়ে ফেলে দেয় ঐন্দ্রিলা। চোখে পড়ে নীরার, সে হেসে বলে, আপনারা কি জানেন, এই পাহাড়ে একটা গিরিপথ আছে, যেটা ধরে গেলে আপনি হয়তো ফিরেই আসবেন না আর আগের মতো। মানে, আপনি কি এই জায়গার ইতিহাস জানেন? এই পাহাড় একটা শরীরের মতো। নীরা তার ঠোঁটের কোণে বাঁকা হাসি দিয়ে বলে, মাঝে মাঝে এই পাহাড়েরও ইচ্ছে হয় স্পর্শ পেতে। কেউ যদি সাহস করে তাকে ছুঁয়ে যায়, সে নিজেই খুলে দেবে তার গোপন দরজা। সবাই নিঃশব্দে তাকিয়ে থাকে। ওয়াও, আপনি তো একেবারে কবি টাইপ, হাসতে হাসতে বলে তিথি। ঐন্দ্রিলা বলে, আপনি একা এসেছেন? হয়তো একা, হয়তো বা কেউ আছে আমার ভিতরে। আপনি কি সত্যি একা ঐন্দ্রিলা? এক মুহূর্তের জন্য পরিবেশ ঠান্ডা হয়ে যায়। ঐন্দ্রিলা চমকে ওঠে, কারণ সে নিজের নাম বলেনি। রাত বাড়ে, কটেজে ফিরে আসে অরিন্দম ঐন্দ্রিলা। দরজা বন্ধ করে, আলোর আবছা ছায়া তাদের শরীরের ওপর এসে পড়ে। ঐন্দ্রিলা ধীরে ধীরে অরিন্দমের কাছে ঘেঁষে আসে, বলে, তুই দেখেছিস ও কিভাবে দেখছিল আমার দিকে? তুই ভয় পেয়েছিস? না, একটা অদ্ভুত অনুভব। আমি তো ওকে আমার নাম বলিনি। হয়তো আমাদের কথোপকথন ও শুনেছে। আমার মনে হয় সকালবেলা ম্যানেজার যখন বলল নামের লিস্ট পড়ে, তখনই বোধহয় একটা আইডিয়া পেয়েছে। একদম ঠিক, এই ব্যাপারটা তো আমার মাথা থেকে উড়ে গিয়েছিল। ওর চোখ দুটো দেখে মনে হচ্ছে ও যেন আমাকে ভেতর থেকে পড়ে ফেলছে, যেমন তুই পড়িস,
যখন আমাকে ছুঁয়ে যাস। অরিন্দমের ঠোঁট ধীরে ঐন্দ্রিলার কানের কাছে যায়, হাত তার নগ্ন পিঠে। আবছা আলোয় তাদের শরীরের রেখা একে একে মুছে যায় রাতের গভীরতায়। বাইরে নীরার চোখ দুটি জলজল করে ওঠে জানলার দিকে তাকিয়ে। রাত তখন প্রায় 2টো। পাহাড় নিস্তব্ধ। দূরে এক ঘুঘুর কান্দার মতো শব্দ শোনা যায়। বনের ভিতর থেকে মাঝে মাঝে শিয়ালের ডাক ভেসে আসে। রিসর্ট যেন গভীর ঘুমে আচ্ছন্ন। কিন্তু ঐন্দ্রিলার ঘুম আসছে না। বিছানার পাশে শুয়ে থাকা অরিন্দম গভীর নিদ্রামগ্ন। তার বুকের ভারী নিঃশ্বাস ওঠানামা দেখেই বোঝা যায় এবং নিঃশ্বাসের শব্দে স্পষ্ট হয়ে যায়। ঐন্দ্রিলার দৃষ্টি হঠাৎ জানলার বাইরে আটকে। বাইরে ঝাপসা কুয়াশায় একটা ছায়া ভাসছে। সে ধীরে ধীরে উঠে এসে দাঁড়ায়। সাদা স্যাটিন নাইটি তার শরীরের ভাঁজ ছুঁয়ে নেমে এসেছে। জানলার পাশে গিয়ে পর্দা সরাতেই এক ঝলক ঠান্ডা বাতাস তার গায়ে ছুঁয়ে যায়। চোখ মেলে তাকাতেই সে দেখে নীরা দাঁড়িয়ে আছে, সোজা তাকিয়ে আছে ঐন্দ্রিলার চোখের দিকে। সে বলে, তুমি এখানে এই সময়? নীরা মুখে অদ্ভুত হাসি নিয়ে বলে, ঘুম আসছিল না। তোমারও না, তাই না? বুঝতে পারছি। তুমি তুমি কিভাবে আমার নাম জানলে? আমি তো বলিনি। সংকোচে দরজা খোলে না ঐন্দ্রিলা, কিন্তু জিজ্ঞেস করে নীরাকে। নীরা বলে, আমার চোখ অনেক কিছু দেখে ঐন্দ্রিলা। তুমি যেটা লুকাও আমি তা পড়তে পারি, যেমন এখন পড়ছি। তোমার ভিতরের একটা অস্বস্তি, একটা আকাঙ্ক্ষা, যা তুমি অরিন্দমকে বলতে পারো না। ঐন্দ্রিলা স্তব্ধ। মনে পড়ে গত কিছু মাসে তাদের সম্পর্কের এক অদৃশ্য দূরত্ব তৈরি হয়েছে। কখনো শরীরের ভিতরে তৃষ্ণা, কখনো মনে জমে থাকা অপূর্ণতা। নীরার কণ্ঠ যেন তার মনের গভীরে ঢুকে পড়েছে। ঐন্দ্রিলা বলে, তুমি কি একজন মানুষ, নাকি তুমিও কি শুধু শরীর? তুমি কি কখনো তোমার চোখ দিয়ে নিজের শরীর দেখেছো অন্যের চোখে? তোমার ঘাড়ের বাঁক, তলপেটের উষ্ণতা, অথবা তোমার গভীর গহ্বরের মুখের মৃদু কম্পন যখন তুমি চাও কিন্তু বলো না? ঐন্দ্রিলা চমকে ওঠে। তার গলা শুকিয়ে আসে। শরীর কাঁপে না, বরং এক অদ্ভুত উত্তাপ বয়ে যায় তার মেরুদণ্ড বয়ে। তুমি তুমি এসব কেন বলছো? সে কাঁপা কাঁপা কণ্ঠেই জিজ্ঞেস করে। নীরা বলে, কারণ তোমার শরীর চিৎকার করে বলছে এসব। আমি শোনার সাহস রাখি। তুমি কি সাহসী ঐন্দ্রিলা? ঐন্দ্রিলা আর না পেরে দরজা খুলে দেয়। বাইরে ধোঁয়াটে বাতাসের মধ্যে দাঁড়ানো নীরা যেন স্বপ্নের মতো। আমার সাথে চলো, আমি তোমাকে একটা পথ দেখাবো। এমন এক গিরিপথ যেখানে সত্য ও শরীর একসঙ্গে নগ্ন হয়ে দাঁড়ায়। অরিন্দম, তুমি শুধু ওর স্ত্রী নও, তুমি নারী। তোমার শরীর পাহাড়ের মতো নীরব, অথচ আগ্নেয়গিরির মতো ফুটন্ত। চলো, তার আগে তুমি নিজেকে ছুঁয়ে দেখো একবার। নীরার চোখে জল আসে। নিজের অজান্তেই সে ধীরে ধীরে হাত ধরে নীরার। তারা বেরিয়ে পড়ে অন্ধকার গহীন পথে, যেখানে গাছেরা নিঃশব্দের সাক্ষী আর বাতাসে লেগে আছে শরীরের গন্ধ। ঐন্দ্রিলা আর নীরা তাদের ভেতরের একটা গভীর টান অনুভব করছে। অন্যদিকে মাঝরাতে ঘুম ভেঙে যায় অরিন্দমের। রিসর্টের অন্য ঘরে তিথি একা বিছানায়। অরুণ অন্য একটা রুম বুক করেছে। তিথিকে বিয়ে করার আগে পর্যন্ত সে এক বিছানায় থাকতে পারবে না। হঠাৎ করে দরজার শব্দে দরজাটা খুলতেই তিথি দেখে অরিন্দম দাঁড়িয়ে। সে বলে, তুই এখানে? তোর বউ কই? সে নেই। তুই তো আছিস। তুই জানিস না কত বছর ধরে তোকে দেখার পর আমার চোখটা জ্বলে উঠত রে। তুই কি পাগল হয়েছিস? এই সর সর এখান থেকে। অরিন্দম ধাক্কা দিয়ে তিথির ঘরে ঢুকে পড়ে, একদম সামনে। তার গলা দিয়ে শব্দ বেরোয় না। ঘরের বাতাস ভারী হয়ে ওঠে। কোথাও একসাথে জেগে ওঠে আকর্ষণ, অপরাধবোধ আর আকাঙ্ক্ষা। পাহাড়ি পথ, ঘন কুয়াশা গিলে নিচ্ছে চাঁদের আলো। গাছের পাতায় জমে থাকা শিশির জ্যোৎস্নায় চিকচিক করে। ঐন্দ্রিলা ও নীরা হাতে হাত ধরে চলেছে এক সংকীর্ণ পাথুরে পথে। তাদের নিঃশব্দ পায়ের শব্দ যেন হাওয়ার মধ্যে মিশে যায়। এটা কোথায় নিয়ে যাচ্ছ আমাকে?
এই রাত, এর ভেতরে, তবে এই পথ যেন। তুমি জানো না তোমার ভিতরে কি আছে ঐন্দ্রিলা। আমি শুধু তোমাকে তোমার কাছে নিয়ে যাচ্ছি। এই গিরিপথ, এখানে শুধু সাহসীরাই পা রাখে, এখানে শরীর মিথ্যে বলে না। একটা পুরনো কাঠের কুড়ে ঘরের সামনে এসে থামে তারা। ঘরটার দরজা অল্প খোলা, ভিতর থেকে একটা গরম লাল আলো ছড়িয়ে আসছে, আর তার সঙ্গে ভেসে আসছে চন্দন, ধূপ আর আকুল স্পর্শের গন্ধ। এখানে আমি প্রথমবার আমার শরীরকে খুঁজে পেয়েছিলাম। তুমি কি প্রস্তুত সব ছেড়ে দিতে? ভয়, লজ্জা, সামাজিক মুখোশ, সব? কাঁপা কণ্ঠে ঐন্দ্রিলা উত্তর দেয়, আমি আর লুকোতে চাই না। আমার দেহ, আমার তৃষ্ণা, আমি সব অনুভব করতে চাই। তুমি তুমি আমায় সাহায্য করবে? নীরা এগিয়ে আসে, ঐন্দ্রিলার ঠোঁটে হাত রাখে। আমি তোমাকে শুধু খুলে দেব, বাকিটা তুমি নিজেই হবে। ঘরের ভেতর প্রবেশ করে তারা। চারিদিকে রেশমের কাপড় ঝোলানো, বাতির আলো লালচে নরম পলকা, মেঝেতে ছড়ানো রঙিন গালিচা, এক কোণে রাখা উষ্ণ জল ভরা কটকটি, আর পাশে সুগন্ধি তেল। ঘরে এক ধরনের ধীর স্পন্দিত সঙ্গীত বাজছে, যেন ত্বকে ঢুকে যাচ্ছে। ঐন্দ্রিলা ধীরে ধীরে নিজের নাইটির ফিতেগুলো খুলে ফেলে। নীরা এক পলকে তাকিয়ে থাকে, কিন্তু ছোঁয় না, শুধু বলে, নিজেকে দেখো ঐন্দ্রিলা, আয়নার সামনে দাঁড়াও। তোমার বুক কেমন ঘন নিঃশ্বাস ফেলে, তোমার নাভি কেমন চুপচাপ কাঁপে যখন তুমি নিজেকে দেখো। ঐন্দ্রিলা নগ্ন, আয়নার সামনে দাঁড়িয়ে। চাঁদের আলো এক ফালি হয়ে তার শরীরের উপর পড়েছে। তার বুকের নিচে জ্যোৎস্নার এক নরম রেখা এসেছে। সে নিজেই নিজের উঁড়ু ছুঁয়ে দেখে, সেখানে উত্তেজনার ঝলক। তুমি যদি নাচো, তাহলে আমি নিজেই নিজেকে ছোবো। এইবার আমি তোমায় ছোবো, কারণ তুমি তোমাকে চাইছো, আমাকে চাইছো। এক দীর্ঘ নিঃশ্বাসে রাত গলে যায়। তাদের দেহে ভোরের হালকা নীল ছায়া এসে পড়ে। ঐন্দ্রিলা আর আগের মতো অনুভব করে না, সে যেন এক গভীরতা খুঁজে পেয়েছে। রিসোর্টে তিথির ঘরে ততক্ষণে অরিন্দম। দরজা বন্ধ, তিথি বিছানায়, সামনে অরিন্দম, কোমরে হাত, চোখে চাপা ক্ষোভ আর হিংস্র আকাঙ্ক্ষা। তুই কি পাগল হয়ে গেছিস অরিন্দম? এটা এটা ঠিক নয়। ঠিক কি বেঠিক সেটা তুই স্থির করবি। তুই জানিস না ঐন্দ্রিলা আমার জীবনে কত কিছু বন্ধ করে দিয়েছে, কিন্তু তোকে দেখলে মনে হয় তোর ভেতরে এখন আগুন আছে। তুই যদি একবার বলিস, শুধু একবার। তিথি পিছিয়ে যেতে যেতে বিছানায় পড়ে যায়, আর অরিন্দম তার উপরে ঝুঁকে পড়ে, বলে, জানিস, ওর জন্য আমার বন্ধু বান্ধব সবকিছু চলে গেছে, সবকিছু। সন্ধেবেলা ওর কাছে ফিরে এসে সেই ওর সংসারের এক ন্যাকানি ফ্যাঙানারি কথা, চেষ্টা অসহ্য হয়ে উঠেছি। সবসময় শুধু বাচ্চা বাচ্চা বাচ্চা। কি হবে বলতো সব দিয়ে? কি হবে? আর আমি এখন ওসব চাই না। তিথি, তুই আর অরুণ কত ভালো আছিস। তোরা এখনো বিয়ে করিসনি, তোদের জীবন স্বাধীন। ইচ্ছে করলে একসঙ্গে থাকবি, না ইচ্ছে করলে নয়। আমি ঠিক এরকমই একটা স্বাধীনতা চেয়েছিলাম রে, ঠিক তোদের মতো। এই যে তুই এখন একা বিছানায় রাত কাটাচ্ছিস, আর অরুণ অরুণ তো কিচ্ছু টের পাচ্ছে না, কিচ্ছু টের পাচ্ছে না। ঠিক তখনই তিথি বলে, চোখে জল নিয়ে এক নিঃশ্বাসে, তুই জানিস না, আমিও তোকে ভালোবেসেছি, তবে নিজেকে আমি হারাতে চাই না রে। তুই যদি আমাকে সত্যি চাস, তাহলে আমাকে সম্মান কর। আমি তোর বন্ধুর স্ত্রী হয়েছি এখন, কাগজে কলমে। অরিন্দম থেমে যায়, চোখটা নামিয়ে নেয়, বিছানার পাশে বসে পড়ে মাথা নিচু করে। দুইজনেই নীরব। ঘরের বাতাস ভারী হয়ে গেছে এক অপূর্ণ আকাঙ্ক্ষার ভারে। পাহাড়ের ওপরে সেই কুড়ে ঘর থেকে ঐন্দ্রিলা ও নীরা ফিরে আসে একে অপরের হাত ধরে। ঐন্দ্রিলার চোখ মুখে এক অসম্ভব আত্মবিশ্বাস। ভোরের আলো ফুটেছিল। তিথি দরজা খুলে বাইরে দাঁড়িয়ে দেখে, তোরা কোথায় ছিলি? তুই যাবি নাকি রে? তুইও চল আমার সঙ্গে। ঐন্দ্রিলা নীরাকে পাশাপাশি দেখে তিথি স্বাভাবিকভাবেই অবাক হয়ে যায়। অরিন্দম সবে তার ঘরে গেছে। বিছানায় যে ঐন্দ্রিলা নেই, সেটা অরিন্দমের হুঁশই ছিল না, তবে এইবার হলো। এই তিথি, ঐন্দ্রিলা, এ কি, কোথায় গিয়েছিলে? ম্যাডাম, আপনি? আপনার ওয়াইফই আমায় ডেকেছিল,
তাই না ঐন্দ্রিলা? হ্যাঁ, আসলে ওনার সঙ্গে ঠিক করে আলাপ হয়নি তো, তাই ভোরবেলা হাঁটতে হাঁটতে একটু গিয়েছিলাম। অরিন্দম আর কিছু বলে না, চুপচাপ হয়ে যায়। তিথি বলে, তোরা ওই দিক থেকে কোথা থেকে এলি? একটা কুড়ে ঘর থেকে। তুই যাবি? খুব সুন্দর রে, তোকে দেখেও মনে হয় আমার মতে ক্লান্ত আর বিধ্বস্ত। একটু যদি ঘুরে আসিস তোরও ভালো লাগবে। নীরা, এ কি নীরা, ও তো চলে গেল তোকে দাঁড় করিয়ে রেখে, লক্ষ্য করিসনি? কিন্তু ঐন্দ্রিলা তখনও বুঝতে পারছে নীরা যেন ওর হাত ধরে। বেলা বাড়ার সাথে সাথেই সবাই ঘুম থেকে ওঠে। ওরা সবাই মিলে ব্রেকফাস্ট করার জন্য কটেজের ক্যান্টিনে গিয়ে উপস্থিত হয়। অরুণ একটা দীর্ঘ হাই তুলে বলে, ঘুমটা জব্বর হয়েছে। কিরে, তোরা কেউ ঘুমোসনি? ও, তোরা তো হলি নবদম্পতি, ঘুম না হওয়াটাই স্বাভাবিক। তিথির চোখের দিকে তাকাতেই অরুণের ঘুম উবে যায়। তিথির চোখ দুটোও অসম্ভব লাল, চোখের তলায় কালি পড়েছে। আস্তে করে সে বলে, ওরা না হয় দম্পতি, আর আমরা কি? হয়তো কিছু একটা বলতে যাচ্ছিল, তবুও থেমে গেল। অরিন্দম বলল, নে নে, খাবার চলে এসেছে, চ খেয়ে দে, আশেপাশটা একটু ঘুরে দেখি। ততক্ষণে ঐন্দ্রিলা বসে বসে ঝিমোচ্ছে। অরিন্দম একটা কনুয়ের গুঁতো দিয়ে ওকে বলল, এই তুই যাবি না? না, আমার শরীর খুব টায়ার্ড, গতকাল রাতে একদম ঘুম হয়নি, আমাকে প্লিজ একটু ঘুমোতে দে। তোরা বরং যা, সবাই মিলে ঘুরে আয়। সে কি, তুই তো বরং আসার জন্য ব্যস্ত হয়ে গিয়েছিলি, আর এখন এসব বলছিস কেন? আমার ভাল লাগছে না, সত্যি খুব ঘুম পাচ্ছে, পারছি না আমি। অবশ্য ঐন্দ্রিলার ভাবভঙ্গিতে ওইটা স্পষ্ট। তিথি বিভৎস দৃষ্টিতে অরিন্দমের দিকে তাকায়, যেন বলতে চাইছে, সারা রাত মেয়েটাকে জাগিয়ে রেখে আমার কাছে তুই এসেছিলি কি করতে? বলতে আর পারে না। ওরা তিনজন ঘুরতে বেরিয়ে যায়। ঐন্দ্রিলা আরামসে নিজের বিছানায় গিয়ে চোখ বন্ধ করে। চোখ বন্ধ করার সঙ্গে সঙ্গেই সে দেখতে পায় রিসোর্টের প্রত্যেকটি কটেজ দূরে দূরে, মাঝখানে কুয়াশায় মোড়া পাথুরে পথ। রাত তখন 11:30। ঐন্দ্রিলা নীরা হাত ধরে হাঁটছে। নির্জন ঝিরঝিরে বাতাসে তাদের চুল উঠছে। মাথার ওপরে অর্ধচন্দ্র, চারপাশে শুধু জঙ্গলের হালকা শব্দ। দুইজনের মধ্যে অদ্ভুত উত্তেজনা, যেন কিছু একটা খোঁজার খোঁজে বেরিয়েছে তারা। তোকে বলবো ভেবেছিলাম অনেকদিন, ভয় পেতাম যদি তুই ঘৃণা করিস, নীরা বলছে। ঐন্দ্রিলা বলছে, জানিস না, আমি তোর দিকে যেই দিন তাকিয়েছিলাম সেই সন্ধ্যায় আমি বুঝে নিয়েছিলাম তুই শুধু আমার বন্ধু না, তুই আমার রক্তের মতো একটা ঘন অনুভব। তারা একটা পুরনো কাঠের গেজে বয়ে পৌঁছয়। চারপাশে গাছের ছায়া। ঐন্দ্রিলা ধীরে ধীরে তার চাদরটা খুলে দেয়। ভেতরে হালকা স্লিভ ড্রেস। বাতাসে কাপড়ের ছোঁয়ায় নীরার আঙুল কেঁপে ওঠে। তোর গায়ে জ্যোৎস্না পড়েছে, এত সুন্দর তুই যে আমি নিজেকে থামাতে পারছি না। থামবি না, আজ না। আমরা আজ অনেক কিছু চাপা দিয়েছি সমাজের ভয়ে। একটানা বাতাস বইছে। নীরা ঐন্দ্রিলার মুখের দিকে ঝুঁকে যায়। দুইজনের চোখে চোখ পড়ে। মুখগুলো ধীরে ধীরে কাছে আসে। অবশেষে ঠোঁটে ঠোঁট ছুঁয়ে যায় এক অচেনা আগুনে। স্পর্শে কেঁপে ওঠে দুই নারীর শরীর, লুকিয়ে থাকা আকাঙ্ক্ষার মুক্তির খোঁজে। তাদের চুম্বন দীর্ঘ, গভীর আর কাঁপানো। হঠাৎ দূরে একটা বাজ পড়ে। কিছুক্ষণের জন্য আলোয় উদ্ভাসিত তাদের শরীরের রেখা। ঐন্দ্রিলা নীরাকে জড়িয়ে ফিসফিসিয়ে বলে, তুই জানিস আমি যখন ওর সঙ্গে থাকি তখনও তোকেই খুঁজি। তার হাত, তার চোখ, তার গায়ের কণ্ঠের ভেতর তোর ছায়াকে অনুভব করি। তুই ওর স্ত্রী, ওর কাছে গেলেই তো তোর শরীর গলতে শুরু করবে। কিন্তু এখন নতুন করে জাগানোর পালা। তারা একে অপরকে বিছিয়ে দেয় কাঠের বেঞ্চে। চাঁদের আলোয় ধীরে ধীরে খুলতে থাকে জড়তা। নিঃশ্বাস মিশে যায় কুয়াশায়। শরীর জুড়ে ঝরে পড়ে দীর্ঘদিনের না বলা ভাষা। কোনো শব্দ নেই, তীব্র স্পর্শ, অঙ্গ মিশ্রিত, আর দুই নারীর স্বাধীন প্রেম। এক সময় দূরে গাছের ছায়ার ফাঁকে একটা পুরুষের অবয়ব চুপচাপ তাকিয়ে। কে এসে? হঠাৎ নীরা ভয়ের চোটে উঠে পড়ে, ছেড়ে পালায় ঐন্দ্রিলাকে। ঐন্দ্রিলা হাত উঁচু করে চিৎকার করে, কিন্তু ঘুমটা ভাঙতেই ঐন্দ্রিলা বুঝতে পারে মাথার মধ্যে প্রচন্ড একটা চাপা যন্ত্রণা সৃষ্টি। ঠিক মধ্যেখানটা একটা চিনচিনে ব্যথা। এইরকম অদ্ভুত স্বপ্ন দেখলাম কেন?
মনে মনে নিজেই ঐন্দ্রিলা নিজেকে প্রশ্ন করে। ততক্ষণে দুপুর গড়িয়ে বিকেল হয়েছে। লম্বা ঘুম দিয়েছে। অরিন্দম ওয়াশরুম থেকে বেরিয়ে বলল, ঘুম ভাঙলো তোর? চল এবার কিছু খাবি। সারা দুপুর তোকে ডেকে ডেকেও তোর ঘুম ভাঙাতে পারলাম না। স্বপ্ন দেখছিলি নাকি রে? একবার তো আমাকে মারার জন্য উদ্যত হলি, একবার হাত উঁচু করে কাকে যেন ডাকছিলি। তোর কীর্তি তিথি আর অরুণ দুইজনই এসে দেখে গেছে। একেবারে বাচ্চা হয়ে গেছিস ঘুরতে এসে। এই ছোটবেলায় তুই একবার এইখানে এসেছিলি না তোর বাবার সঙ্গে? পোস্টিং হয়েছিল। ঐন্দ্রিলা মাথাটা যেন ঝন করে ওঠে তার। খানিকক্ষণ চুপচাপ থাকে ঐন্দ্রিলা, বলে, ওয়াশরুমে যাব। হ্যাঁ তো চ। ওয়াশরুমে দরজা খুলে ঐন্দ্রিলা চুপ করে ঢুকে পড়ে। সে জলটা ছেড়ে দেয়। শরীরটাকে ঠান্ডা করার জন্য একটু স্নান করতেই হবে। বাইরে হঠাৎ করে ঝড় উঠেছে। জানলার কাঁচে যেন কেউ হাত রেখেছে। তিথি চমকে উঠেছে। অরিন্দম দ্রুত জানলা খুলে দেয়। সেখানেও কেউ নেই। বৃষ্টিতে ভেজা মাটি, দূরে দাঁড়িয়ে থাকা পাহাড়ের অবয়ব, মুহূর্তের মধ্যেই মিলিয়ে যাওয়া কুয়াশা। আজকে তিথির ঘরে অরুণ এসে বসে। কি ব্যাপার বলতো? ঘুরতে এসে পুরো মেজাজটাই বিগড়ে গেল। বেরোলাম সবাই মিলে ঘুরবো বলে, কিন্তু ঘুরে ঘুরে গাড়ি আমাদের একই জায়গায় নিয়ে যায়। কি আছে বলতো ওই গ্রামে, যে গ্রামের লোকগুলো আমাদেরকে ঢুকতে দিচ্ছে না? সেটাই তো ভাবছি। আমাদের সঙ্গে ওই পাশের রিসোর্টে নীরা ম্যাডামকে নিলে ভালো হতো। নীরা ম্যাডাম? হ্যাঁ, ঐন্দ্রিলার সাথে তো গতকালকে অনেকক্ষণ ঘুরেছে, সকালেও ঘুরেছে। বলিস কি? ঠিকই বলছি। আমি শুধু ভাবছি। কি কি ভাবছিস বল? না মানে ঐন্দ্রিলার সঙ্গে ওনার কি কোনো গভীর সম্পর্ক আছে? আর দেখ, এই সময় হঠাৎ করে বৃষ্টি, মানে আছে কোনো? ভাবলাম সন্ধে হচ্ছে, এইবার না হয় একটু বেরোবো। ঘুরতে আসাটাই সম্পূর্ণ বাজে অবস্থা হয়ে গেল। একটা বিশ্রী অভিজ্ঞতা সৃষ্টি। তিথি হঠাৎ করেই অরুণের কাছে এগিয়ে আসে। ওর দিকে চোখ বড় বড় করে তাকিয়ে বলে, আমাকে একা পেয়েও কি তোর একটু ইচ্ছে করে না আমাকে কাছে পেতে? বাইরে বৃষ্টি, পাহাড়ি এলাকা, এখানে কেউ নেই, বাবা মার থেকে দূরে। সবাই তো জানে আমরা বিবাহিত, রেজিস্ট্রি হয়ে গিয়েছে। তারপরেও তোর এত ভয় কিসের বলতো অরুণ? কিসের ভয়? ঠোঁট রাখে সে অরুণের ঠোঁটে। হঠাৎ দরজার শব্দে কেঁপে যায় দুইজনে। অরুণ ধাক্কা দিয়ে সরিয়ে দেয় তিথিকে। তিথি এবার রেগে গিয়ে বলে, তোর প্রবলেমটা কি? আমি না অন্য কোনো বিষয়? তুই বলতে পারিস? দরজা খুলতেই অরিন্দমের বিধ্বস্ত চেহারা দেখে দুইজনই বলে ওঠে, কি হয়েছে? কি হয়েছে অরিন্দম? আমাকে বল। অরিন্দম হাত উঁচু করে ইশারা করে ঐন্দ্রিলার দিকে, বলে, ও ও অমন করছে কেন? কি হয়েছে ওর? কি হয়েছে ঐন্দ্রিলার? আমি দেখছি। তিথি এগিয়ে যায় অরিন্দমের ঘরের দিকে। অরিন্দম বলে, ও ঘরে নেই, ও ঘরে নেই। কোথায় গেল বৃষ্টির মধ্যে? বলতে পারবো না, আমি বলতে পারবো না। অরিন্দমকে দেখে মনে হচ্ছে ঐন্দ্রিলাকে দেখে সে ভয় পেয়েছে। তিথি বলে, কি হয়েছে বলতো? কোনো বিষয়ে ভয় পেয়েছিস? এমন করে কাঁপছিস কেন? আমি জানি না, আমি বলতে পারবো না। আরে হয়েছেটা কি বলবি তো? ঐন্দ্রিলা বলেছে ও আমার সঙ্গে সংসার করবে না। এই পাহাড়েই ও থাকবে। এই পাহাড়েই নাকি ওর বেঁচে থাকার আসল জায়গা। এইখান থেকেই নাকি ওর জীবনের শুরু, আর এখানেই নাকি ওর জীবনের শেষ। এসব কি বলছে পাগলের মতো ঐন্দ্রিলা? ওর কি মাথা খারাপ? আমি তো সেই কথাটাই বলেছি। বলার পরে দেখ দেখ, অরিন্দম জামাটা খুলে দেখায়। তিথি দেখে অবাক হয়ে যায়, কিছুটা ভয়ও পায়। অরুণ পিছন থেকে এসে বলে, এ তো কামড়ের দাগ। হ্যাঁ, আমাকে ছুটে এসে কামড় দিয়ে দিয়েছে। বলেছে যদি আমি ওকে না যেতে দিই তাহলে ও আমাকে বলি দেবে। বলি মানে? হ্যাঁ, এখানে কোথ পাহাড়ে দেবীর উপাসনা হয়। ওখানে যদি আমি ওকে না যেতে দিই ও তাহলে আমাকে বলি দেবে, আর কেউ জানতে পারবে না। ওর কি মাথা খারাপ হয়ে গেছে? চল তো দেখি। তিথি অরিন্দমকে সঙ্গে নিয়ে আর অরুণকে সঙ্গে নিয়ে বেরোতে যাবে, ঠিক সেই সময় রিসোর্টের ম্যানেজার বললেন, আজ পাহাড়ি উৎসব আছে। উৎসবের আগে এমন ঝড় বৃষ্টি হওয়াটা স্বাভাবিক, আর সেটাই আমরা দেবীর কৃপা বলে মনে করি। দেবী? কোন দেবী? আপনাদের এখানে কি হচ্ছে আমাকে একটু বলবেন?
এই গ্রাম ষোড়শী দেবীর পুজো করে। দেবীর সামনে 16 বছরের এক সুন্দরী যুবতী কন্যাকে বলি দিলে তান্ত্রিক সিদ্ধি লাভ করে। ত্রিপুর সুন্দরী বলতে পারেন যাকে বলা হয়। সেই তন্ত্র সাধনার রাত আজকে। আজ বৃষ্টি হয়ে মাটি শুদ্ধ হচ্ছে, বাতাস শুদ্ধ হচ্ছে, মানুষের মধ্যে জমে থাকা সমস্ত পাপ একটু একটু করে বিনষ্ট হচ্ছে। আজকে উৎসবের দিন। আপনারা ভালো সময় এসে পড়েছেন। চাইলে হয়তো বলিও দেখতে পারেন গিয়ে। যাবেন আমার সঙ্গে? অরিন্দম ঢোক গেলে তিথি অরুণের হাতটা শক্ত করে চেপে বলে, এই ওয়েন্দ্রিলা ওর বাবার সঙ্গে এখানে এসেছিল না? হ্যাঁ। নীরা ওয়েন্দ্রিলার হাত ধরে নিয়ে যাচ্ছে সেই গ্রামের দিকে। হাঁটতে হাঁটতে বলছে, হ্যাঁ রে, তোর আমার কথা মনে আছে? এই জায়গাটার গন্ধ, এই ঠান্ডা বাতাস, আর পুরনো কিছু ছেলেবেলার। তুই তখন তোর বাবার সঙ্গে এখানে এসেছিলি। তোর বাবা তখন পোস্টিংয়ে। বুক ধুক ধুক করছে ওয়েন্দ্রিলার। সে বলছে, হ্যাঁ, কিন্তু তুই তখন 16। তোর বাবার পোস্টিং পড়েছিল এই পাহাড়ি গ্রামে। তুই তখন দুরন্ত, খোলা চুলে ঘুরে বেড়াতি গাছের ডালে, জলধারায়। আমি তখন তোরই পাশে এক গ্রাম্য কিশোরী। একসাথে খেলতাম, গাছে উঠতাম। হ্যাঁ হ্যাঁ, তুই আমি ছিলাম এক তান্ত্রিকের মেয়ে। আমার বাবা ছিল গ্রামের শ্মশানতলার তান্ত্রিক সাধক। প্রতি বছর রক্ত জাগরণ উৎসব হতো, যেখানে নরবলি দেওয়া হতো। মেয়েদেরকে ধরে এনে তাদের বলি। তুই সব দেখেছিস? জিজ্ঞাসা করে ওয়েন্দ্রিলা। আমি শুধু দেখিনি, আমি ছিলাম ধারক। আমার কাজ ছিল বলির জন্য সুন্দরী কিশোরীদের জোগাড় করা, বন্ধুত্ব করে। কিন্তু তোর সঙ্গে সময় কাটাতে কাটাতে আমি তোকে ভালোবেসে ফেলেছিলাম ওয়েন্দ্রিলা। তোর হাসি, তোর চোখের চাহনি, আমি নিজেকে খুঁজে পেতাম। আমার ভেতরে যুদ্ধ শুরু হয়েছিল। তারপর কি হলো? আমি তো চলে গিয়েছিলাম বাবার সঙ্গে। বাবার বদলি হয়ে যায়। হ্যাঁ, তুই চলে গিয়েছিলি কারণ আমি পারিনি তোকে বলি দিতে। সেই বছর বলির জন্য আর কোনো মেয়েকেও পাইনি। আমি জানতাম আমার বাবার সাধনা অসম্পূর্ণ হলে সে পাগল হয়ে যাবে। তখন আমি ঠিক করলাম আমি নিজেই বলি হব। আমি লাল পাড় শাড়ি পরেছিলাম, মুখ ঢেকেছিলাম। বলির কাছে যাবার পরে আমাকে রক্ত চন্দন দিয়ে স্নান করানো হয়েছিল, সারা নগ্ন শরীরে সিঁদুরে আঁকা হয়েছিল। আমার বাবা আমায় চিনতে পারেনি, কারণ আমার মুখ ছিল ঢাকা। বলির আগে এক মুহূর্ত আমি দেবীর দিকে তাকিয়ে চোখ রেখে বলেছিলাম, আমার ভালোবাসা যেন সত্য হয় ভগবান। তোর বাবা তোকে? হ্যাঁ, আমার বাবা নিজেই আমার মস্তক ছেদন করে। ঠিক সেই মুহূর্তে, সেই নৈশব্দের মধ্যে সে বুঝেছিল এই মেয়ে তার নিজের মেয়ে। সেই বোধ, সেই পাপ তাকে পাগল করে দেয়। আর সেই রাতে সে নিজের গায়ে ঘি ঢেলে আত্মাহুতি দেয় আগুন চেলে। তুই কি করে ফিরে এলি? হ্যাঁ, কারণ আমি জানতাম আমার ভালোবাসা মরবি না। আমি হয়তো মরেছি, কিন্তু আমি তোকে ভালোবেসেছিলাম, তাই তোকে আবার ফিরে পেয়েছি, অন্য শরীরে, অন্যভাবে। কিন্তু সেই পাহাড়ে আবার তুই আত্মা, নাকি আমি পাগল হয়ে যাচ্ছি? নীরা, যদি ভালোবাসা সত্যি হয় তাহলে বাস্তবের সীমা ছাড়িয়ে যায় ওয়েন্দ্রিলা। আমি তোরই অংশ। তোর শরীরে আমি, তোর চোখে আমি, তোর জাগরণে আমি আত্মা নই, আমি নারী শক্তি, আমি প্রেম। বাতাসে কুয়াশা ঘন হয়ে আসে। নীরার মুখ ধীরে ধীরে ঝাপসা হয়। ওয়েন্দ্রিলা এক ঝটকায় দাঁড়িয়ে পড়ে রাস্তার মাঝে। ঘামছে সে, কাঁপছে সে, পাশে কেউ নেই, অথচ তার ঘাড়ের কাছে চুম্বনের দাগ স্পষ্ট। তক্ষুনি গ্রামে ঢাকঢোলের তীব্র শব্দ। বলির জন্য মেয়ে নিয়ে আসা হয়েছে, কিন্তু সেই বলি দেবার তান্ত্রিককে খুঁজে পাওয়া যাচ্ছে না। যে তান্ত্রিক আজ আসার কথা ছিল, সে নাকি মুখে রক্ত উঠে পালিয়ে গিয়েছে। এইবার কি হবে? মনে মনে নিজেকে প্রস্তুত করে ওয়েন্দ্রিলা। সে এসে দাঁড়ায় ওই পুরনো তান্ত্রিক বেদির সামনে। একটা প্রদীপ জ্বালায়, মাথায় সিঁদুর, চোখে আগুনের দীপ্তি। পাহাড়ের মেঘ তার চারপাশে পাক খায়। তার চেহারায় ফুটে ওঠে এক অদ্ভুত শান্তি এবং জাগ্রত শক্তির ছাপ। সে নিজেকে নিজে বলে, আমি আমার অস্ত্র, শরীর আমার উপাসনা, কামনা কোনো পাপ নয়, আর প্রেম কোনো লজ্জা নয়।
নীরা, আমি তোর মৃত্যু মানি না। তুই আমার প্রতিটা শ্বাসে আছিস। এবার থেকে আমি তোর নামেই বাঁচব। জয় মা বলে সামনে থাকা সেই ষোড়শী মেয়ের মস্তক ছেদন করে ঐন্দ্রিলা। দূর থেকে দাঁড়িয়ে দেখে অরিন্দম, তিথি এবং অরুণ। তিথির শরীর ভয়ে কাঁপছে। অরিন্দমও। অরুণ বলল, আমাদের দেরি করা ঠিক হবে না, ও পাগল হয়ে গেছে। চল চল আমরা চলে যাই। কিন্তু বাড়ি গিয়ে আমি কি বলবো? কি বলবি মানে? কাকু তো কবেই মারা গেছে, আর কাকিমা কাকুর শোকে সেই থেকেই পাগল। কাউকে কোনো হাত ধরে তিথি চুপ করিয়ে দেয় অরুণকে। অরিন্দমের চোখটা হঠাৎ করে আটকেছে ঐন্দ্রিলার চোখে। ঐন্দ্রিলার চোখের ইশারায় অরিন্দমকে কাছে ডাকে। তিথি ওর হাত ধরে ওকে চাপতে চায়, কিন্তু অরুণ বলে, যেতে দে, ও স্বামী, ওকে বলি না দিলে ও যে পুণ্য অর্জন করতে পারবে না। অরুণ, তোরা তো সবটা শুনিসনি, আমি সবটা শুনেছি। আর আমি এই জন্যই এখানে আসতে চাইছিলাম না। বলছিলাম যে তোরা অন্য কোথাও চল, না তোরা এইখানে আসবি। এবার অরিন্দম তিথির হাত ছাড়িয়ে ঐন্দ্রিলার দিকে এগোতে থাকে। ঐন্দ্রিলা বড়ি দেবার পর সবাই তাকে মাথায় নিয়ে নাচ করছে। গ্রামে বিরাট বড় যেন তাণ্ডব নৃত্য চলছে আনন্দের। যেই কিশোরীকে তারা এই মুহূর্তে বলি দিয়েছে, তার ছিটকে আসা রক্ত দেবীর পায়ে গিয়ে পড়েছে। মেয়েটির শরীর নিয়ে নাচন কদন হচ্ছে, তার রক্ত ছড়িয়ে পড়ছে ইতিউথি। অরিন্দমকে সেই মেয়েটির রক্তে রাঙিয়ে দেয় ঐন্দ্রিলা এবং ওর মাথায় পরিয়ে দেয় একটা মুকুট। বলে, তান্ত্রিক এসছে আপনাদের, এবার থেকে এই তান্ত্রিক পুরুষই সমস্ত বলি দেবে। আমি তার স্ত্রী এবং সাধিকা, আপনাদের কোনো চিন্তা নেই। দেবী আবার ফিরে আসবে, আবার পুজো হবে। জয় মা, জয় মা বলে চিৎকারের ধ্বনি দেয়। তিথি আর অরুণ ততক্ষণে পাহাড়ি রাস্তা দিয়ে পালাতে শুরু করেছে। তিথি বলে, বাড়ি গিয়ে কি জবাব দেব? অরিন্দমের বাবা মা, তাদের কি বলবো? ঐন্দ্রিলা না হয় মা পাগল, বাবা নেই, কিন্তু অরিন্দমের কাউকে কিছু বলার দরকার নেই। তোরা কোথায় পালিয়ে যাচ্ছিস? আয়, এখানে আয়, সাধনায় সিদ্ধি লাভ হয়, তোদেরকে মুক্তির পথ দেখাবো। আয় আয় তোরা। ওদের পা দুটো আটকে যায়। একটা সম্মোহনী শক্তি পিছন দিক থেকে আকর্ষণ করছে ওকে। নীরা, তুমি? কথাটা বলে তিথি। হ্যাঁ আমি। আমার আত্মাহুতি কখনো বিফলে যেতে পারে না। আমার বাবার তান্ত্রিক শক্তিও কখনো বিফলে যাবে না। আমি নতুন করে আবার ফিরে আসবো বলেই তো ঐন্দ্রিলাকে আমার শক্তি বানিয়েছি, অরিন্দমকে বানিয়েছি আমার উপাসক, আর তোমরা হবে আমার সঙ্গী। এসো 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 আমার সঙ্গে। তিথি আর অরুণ ফিরে যাওয়ার পথ খুঁজে পায় না। একটা সম্মোহনী শক্তি ওদেরকে এগিয়ে নিয়ে যায় সেই দ্বারের দিকে, সেই পাহাড়ি গ্রামের দিকে, যেখানে পৌঁছানোর পরই রুদ্ধ দ্বার, সিংহদুয়ার স্তব্ধ। অন্য এক জগৎ, অন্য এক পৃথিবী, বাস্তবের সঙ্গে যার কোনো মিল নেই। কেমন লেগেছে আজকের গল্প? কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না বন্ধুরা। দেখা হবে খুব শিগগিরই আগামীকাল সম্পূর্ণ নতুন একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। আপনাদের সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং একইভাবে সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।